মানুষ যাতে স্বেচ্ছায় কর দেয় সেই পরিবেশ নিশ্চিতে কর ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতি সহজ, দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে তিনি বলেন, একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে তাদের করের আওতায় আনতে হবে। তাছাড়া বিদেশি সহায়তায় নির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে বলেও মনে করেন তিনি। তাই রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খুঁজে বের করার কথা বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন মইনুল হাসান। ভারপ্রাপ্ত সচিব অভ্যন্তরীণ সম্পদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়োজনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় রাজস্ব কর্মকর্তারা তাদের নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। উই ওয়ান্ট রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। গত বছর আন্দোলনের এক পর্যায়ে দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো। প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে কর্মকর্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। সরকার প্রধান বলেন, এনবিআর এর কর্মকর্তাদের সাফল্যের উপরই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার ইস্যুতে এনবিআর এর আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় এনবিআর এ যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এমন বাস্তবতায় সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, একটি ভালো রাজস্ব ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে মানুষ কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, কর প্রদান পদ্ধতি যথাসম্ভব দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সহজ করা দরকার। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। পরে অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলনের বিভিন্ন স্টল ও মিউজিয়াম ঘুরে দেখেন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি খাতে সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় এই রেইনকোট বিতরণ করা হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় শ্রমিকদের খোঁজ খবর নেন তিনি।
তারেক রহমান বলেন, সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, মানবিক ও সামাজিক যে কোনো উদ্যোগে বেসরকারি খাতকে সার্বিক সহায়তা দেবে সরকার। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ 10,000, শেভরন বাংলাদেশ 5,000 ও পান্ডু ঘর গ্রুপ 5,000 রেইনকোট দেবে। চা শ্রমিকদের পক্ষ থেকে এই উদ্যোগে প্রধানমন্ত্রী এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শ্রমিকরা চা পাতা উপহার দেন তারেক রহমানকে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয় এবং তারা যাতে সুস্থ থাকতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু উনি ওই দিন দিক নির্দেশনা দেওয়ার কারণেই সবার সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। পর্যায়ক্রমে যাতে সকল শ্রমিককেই একটি রেইনকোট দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী যে 20,000 পাওয়া গেছে, সেই 20,000 আমরা আগামীকালকে বা পরশুর মাঝেই প্রতিটি চা বাগানে এমপি সাহেবদের তত্ত্বাবধানে শ্রমিকদের সংগঠন আছে, তাদের মাধ্যমে আমরা চা শ্রমিকদের মাঝে সরাসরি বিতরণ করব। মহাসড়কে 3 চাকার যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম উদ্বোধন করে তিনি একথা বলেন। এআই ক্যামেরা ব্যবহারে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশাবাদী মন্ত্রী। সড়ক ও মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে সুফল মিলছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করছে সরকার। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির মাধ্যমে অটোফাইন সিস্টেমে মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোনো প্রকার 3 হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। এআই প্রযুক্তি বাস্তবায়নের ফলে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। রাজধানীর সহ দেশের প্রধান শহরগুলোতে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। বাসের চালক থেকে শুরু করে সুপারভাইজার, হেল্পার সবাই নারী। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলবে 14টি পিঙ্ক বাস। উদ্বোধনের পর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত রীতিমতো এক যুদ্ধ। প্রতিনিয়ত ভিড় ঠেলে বাসে ওঠা সহ নানা হয়রানির শিকার হতে হয় নারীদের। এসব ভোগান্তির থেকে মুক্তি দিতে বিশেষ পিঙ্ক বাস সেবা চালু করেছে সরকার। এরই মধ্যে 14টি বাসের জন্য 14 জন নারী চালক এবং 25 জন নারী কন্ডাক্টরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। একজন নারী হয়ে আরেকটা নারীকে খুব নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং নিয়ে আসার যে ব্যাপারটা খুবই আনন্দদায়ক। যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছে তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের চ্যালেঞ্জটা অনেক কমে চলে আসবে। কর্মজীবী নারীরা যাতায়াত করতে গিয়ে যে সীমাহীন ভোগান্তির শিকার হন তা লাঘবে গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী, পরিবারের
অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা শুরু হয়েছে। প্রতিদিন রাজধানী ও বড় শহরগুলোতে যাতায়াত করা বিপুল সংখ্যক কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। 5 আগস্টের পর কারাগার থেকে 690 জন বন্দী পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এর মধ্যে 166 জনের কোনো তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে। রাজধানীতে কারা সদর দফতরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা 45,000 হলেও বর্তমানে কয়েদির সংখ্যা 98,000। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক 9 জঙ্গির মধ্যে 3 জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। মনির হোসেন তপুর রিপোর্ট। কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের পর গেল 2 বছর ধরে দেশের কারাগারগুলোর সংস্কার, বন্দীদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের বিষয়ে জানাতে বকশীবাজারে কারা সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, দেশের 75টি কারাগারে 98,000 বন্দী আছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি। বর্তমানে যারা কারাগারে কাজ করছেন সেই তুলনায় আরও 4 থেকে 5 গুণ বন্দী কাজ করার সুযোগ চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে 2200 বন্দীর মধ্যে এখনও প্রায় 700 বন্দী পলাতক। গায়েব 166 বন্দীর নথিও নেই। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না নরসিংদী কারাগারের। বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে, তবে চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা কমে এসেছে, তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না।